এর আগের দিন ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রি পোর্শনের রাসায়নিক গতিবিদ্যার যে অধ্যায়টি আমরা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। এবং আগের পর্বে আমরা গড় বিক্রিয়া এবং তাৎক্ষণিক বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে এরকম একটি বিক্রিয়ার ক্ষেত্রে যেখানে এ থেকে বি হচ্ছে, এমন বিক্রিয়ার ক্ষেত্রে আর ইকুয়ালস টু আমরা লিখতে পারতাম মাইনাস ডিএ ডিটি ইকুয়ালস টু প্লাস ডিবি ডিটি। এটা আসলে তাৎক্ষণিক বিক্রিয়া হার হিসাবে আমরা লিখলাম। গড় বিক্রিয়া হার হিসাবেও আমরা লিখতে পারতাম এরকম ভাবে, শুধু ডি এর জায়গায় ডেল্টা লিখতে হতো। তাহলে মাইনাস ডেল্টা এ ডেল্টা টি ইকুয়ালস টু প্লাস ডেল্টা বি ডেল্টা টি। তার আগের দিন এটা দেখেছিলাম। তা আজকে আমরা যেটা দেখব সেটা অন্য একটি বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে তাৎক্ষণিক বা গড় বিক্রিয়া হার তার সমীকরণটা লেখা যায়। তা আমি ধরে নিচ্ছি যে এরকম একটা বিক্রিয়া আছে, 2a এখান থেকে হচ্ছে 3b, 2a থেকে 3b হচ্ছে। তবে তার ক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়া হারকে আমরা কিভাবে লিখতে পারি? তাৎক্ষণিক মানে ডি দিয়ে প্রকাশ করতে হবে, মাইনাস ডিএ ডিটি আসবে। কিন্তু এখানে এবার একটি সহগও আছে 2, এই 2টাকে আমরা নিচে লিখব। যেটা সহগ থাকবে সেই সহগগুলোকে আমরা ভাগ হিসাবে অর্থাৎ নিচে নিয়ে আসবো, ইকুয়ালস টু প্লাস ডিবি 3dt। এটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। যদি গড় বিক্রিয়া হার দিয়ে লিখতে হতো তাহলে আমরা লিখতাম একই রকম ভাবে, শুধু ডি এর জায়গায় আমরা ডেল্টা লিখতাম। তাহলে মাইনাস ডেল্টা এ 2 ডেল্টা টি ইকুয়ালস টু প্লাস ডেল্টা বি 3 ডেল্টা টি। সরি, এখানে একটি ভুল হয়েছে, এখানে ডি লিখেছি আমি ভুল করে, এখানে আমাকে ডেল্টা লিখতে হবে, কারণ আমরা তো গড় বিক্রিয়া হার লিখছিলাম। তাহলে আমি এখানে গড় বিক্রিয়া হারটা লিখে দিই, ডেল্টা লিখে দিই। ডেল্টা। তাহলে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় সহগও থাকে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সাথে, তবে সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক বা গড় বিক্রিয়া হার লেখার ক্ষেত্রে সেই সহগটাকে নিচে নিয়ে আসবো। তাহলে এরকম আরেকটি আমরা বিক্রিয়া দেখে নিই, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো ক্লিয়ার হবে। তো আমি আরেকটি বিক্রিয়া লিখছি, a প্লাস 2b, এইখান থেকে হচ্ছে 3c প্লাস d। তাহলে আমরা বিক্রিয়া হারকে কিভাবে লিখব? আমি যদি তাৎক্ষণিক বিক্রিয়া হার লিখি, একই ব্যাপার, শুধু ডি আর ডেল্টার পার্থক্য। তাহলে আমি এইভাবে লিখবো, মাইনাস ডিএ, এখানে কিন্তু 1 আছে সহগ এর পাশে, তাহলে এখানে শুধু ডিটি আসবে, ইকুয়ালস টু মাইনাস দুটো বিক্রিয়ক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ডিবি 2 ডিটি। 2 কেন আসলো? এই যে 2 আছে বি এর সহগ, ইকুয়ালস টু প্লাস ডিসি 3 ডিটি ইকুয়ালস টু প্লাস ডিডি ডিটি, কারণ এখানে ডি এর পাশে 1 আছে। আগের দিন আমি আলোচনা কিন্তু করেছি যে আমরা এইভাবে লিখছি কেন, ডি বা ডেল্টা দিয়ে। তাৎক্ষণিক হলে আমরা ডি দিয়ে লিখছি, গড় হলে ডেল্টা দিয়ে লিখছি। যারা দেখোনি তারা আগের ভিডিওটা প্লিজ দেখো, তাহলে অনেকটা বুঝতে পারবে। তো এবার আমরা আসি বিক্রিয়া হারের একক। বিক্রিয়া হার অর্থাৎ যে বিক্রিয়া হারকে আমরা এ দিয়ে লিখছিলাম, সরি এ না তো আর দিয়ে লিখছিলাম, যে বিক্রিয়া হারকে আমরা আর দিয়ে লিখছিলাম তার একক। তাহলে বিক্রিয়া হারের একক আমরা কিভাবে লিখব? আমরা আর বলতে কিন্তু বুঝেছিলাম কি? আমরা আর বলতে বুঝেছিলাম বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, আর নিচে আসবে সময়ের পরিবর্তন।
আচ্ছা, গাঢ়ত্বের পরিবর্তন মানে কি? তাহলে গাঢ়ত্বের একক আসবে আর সময়ের একক আসবে। তাহলে বিক্রিয়া হার আর এর একক কি হবে? আর এর একক আমরা লিখতে পারি গাঢ়ত্বের একক ডিভাইডেড বাই সময়ের একক। সময়ের একক। তো গাঢ়ত্বের এককে কিভাবে লেখা হয়? আমরা গাঢ়ত্বকে কিন্তু মোল লিটার ইনভার্স মানে মোল পার লিটার দিয়ে উল্লেখ করে থাকি, মোলার গাঢ়ত্ব। সেক্ষেত্রে আমরা গাঢ়ত্বের একক লিখব মোল লিটার ইনভার্স ডিভাইডেড বাই সময়কে আমরা সেকেন্ড, মিনিট, আওয়ার হিসাবে লিখতে পারি। আমি জেনারেলি শুধু টাইম লিখে রাখলাম। তাহলে আমি লিখব মোল লিটার ইনভার্স টাইম ইনভার্স। এই টাইমটা সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে বা আওয়ার হতে পারে। আমরা গাঢ়ত্বকে আরো আলাদাভাবে লিখতে পারি। কিভাবে? আমরা জানি যে 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। তাহলে সেই হিসাবে আমরা গাঢ়ত্বকে এইভাবে লিখতে পারি মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3। তাহলে এই হিসাবে যদি আমরা গাঢ়ত্বকে লিখি, সেক্ষেত্রে আমরা কি লিখব? আমরা লিখব মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 আর নিচে টাইম আসবে, তাহলে টাইম ইনভার্স। কিছু গ্যাসের ক্ষেত্রে আমরা গাঢ়ত্বকে চাপ হিসাবেও লিখে থাকি, তাহলে চাপের একক ব্যবহার করে থাকি। তাহলে সেক্ষেত্রে আমরা এটিএম ইউজ করব। এটিএম, সেক্ষেত্রে আমরা আর এর এককে এইভাবে লিখব এটিএম টাইম ইনভার্স। তাহলে আমরা দেখলাম যে আর এর এককে মোল পার লিটার পার টাইম, অর্থাৎ মোল টাইম লিটার ইনভার্স টাইম ইনভার্স এইভাবে লিখতে পারি। মোল ডিএম টু দি পাওয়ার -3 টাইম ইনভার্স এভাবে লিখতে পারি। আবার এটিএম টাইম ইনভার্স এইভাবেও লিখতে পারি। তাহলে এবার এই প্রবলেমটাতে আসি। এখানে 2a থেকে b হচ্ছে। এই বিক্রিয়াটি শুরু হওয়ার 30 মিনিট পর বিক্রিয়কের গাঢ়ত্ব 0.35 মোলার থেকে হ্রাস পেয়ে 0.15 মোলার হয়। বলেছে এর সাপেক্ষে গড় বিক্রিয়া হার কত? তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব কিন্তু চেঞ্জ হয়েছে। বিক্রিয়কের গাঢ়ত্ব চেঞ্জ হয়েছে এবং সেটা হয়েছে 0.35 মোলার থেকে কমে গিয়ে 0.15 মোলার। তাহলে আমরা আগে সমীকরণটা লিখে নিই। আর ইকুয়ালস টু মাইনাস, এখানে কিন্তু গড় বলেছে তাই আমি এইভাবে লিখবো মাইনাস ডেল্টা এ টু ডেল্টা টি ইকুয়ালস টু প্লাস ডেল্টা বি ডেল্টা টি। এবার মাইনাস ডেল্টা এ মানে ডেল্টা এটা কত? তাহলে ডেল্টা এ আমরা এইভাবে লিখতে পারি ফাইনালটা আছে 0.15 মোলার মাইনাস ইনিশিয়ালটা আছে 0.35 মোলার। তাহলে চেঞ্জ হয়ে কত হবে? -0.2। তাহলে ডেল্টা হচ্ছে -0.2। এবার আমি এখানে ভ্যালুটা বসিয়ে দিব এবং ডেল্টা টি কত? ডেল্টা টি আছে কোথায় আছে? ডেল্টা টি 30 মিনিট। এই যে 30 মিনিট, শুরু থেকে 30 মিনিট চলে গেছে। তাহলে পার্থক্য কত? শুরুটা তো টাইমটা 0 ছিল, সেখান থেকে 30 মিনিট পার হয়েছে। তাহলে ডেল্টা টি মানে 30। তাহলে আমি লিখতে পারি মাইনাস ডেল্টা এর জায়গায় আমি লিখতে পারি মাইনাস অফ 0.2 2 ইন্টু এখানে 30 লিখলাম। তাহলে মাইনাস আর মাইনাস মিলে এখানে প্লাস হয়ে গেল 0.2 বাই 2 ইন্টু 30। আচ্ছা, এই যে ভ্যালুটা আমরা বের করব, এই ভ্যালুটা যেটা বেরোবে এখানে বেরোবে 1/300। আমি ভাগ করে আর দেখাচ্ছি না, তোমরা ভাগ করে নিও। তাহলে এটা দাঁড়াবে 1/300 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। 1/300 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। তো এই যে আমরা যে বিক্রিয়া হারটা বের করলাম, এটা কি এর সাপেক্ষে বিক্রিয়া হার? না, এটা কিন্তু সমস্ত বিক্রিয়াটার, এই যে এখানে 2a থেকে b হয়েছে এই বিক্রিয়াটার বিক্রিয়া হারের কথা বলা হয়েছে। তাহলে এর সাপেক্ষে বিক্রিয়া হার ব্যাপারটা কেমন? তাহলে এইটাকে আমরা বলতে পারি সামগ্রিক বিক্রিয়া হার। সামগ্রিক বিক্রিয়া হার যেটা আমরা এখনই বের করলাম। তাহলে এর সাপেক্ষে ব্যাপারটা কেমন? এর সাপেক্ষে যখন বলবে বা কোনো কিছুর সাপেক্ষে যখন বলবে, তখন আমরা তাকে আর সহগ দিয়ে ভাগ করব না। এই যেখানে সহগগুলো আছে সেই সহগ দিয়ে আর ভাগ করব না, আমরা এর সাপেক্ষে বার করব কিভাবে? মাইনাস ডেল্টা এ ডেল্টা টি। ক্লিয়ার? এর যে সহগ ছিল সেই সহগ দিয়ে কিন্তু ভাগ করছি না। 2 ছিল, এখানে 2 দিয়ে ভাগ করব না। ভাগ না করলে যেটা পাবো সেটা হচ্ছে এর সাপেক্ষে গড় বিক্রিয়া হার। তাহলে আমি এখানে পাবো কত? এখানে আমি পাবো মাইনাস, সরি, এখানে আমি পাবো হচ্ছে, এটা আমাদের রিলেশনটা এরকম ছিল
তাহলে আমি এখানে পাবো 2 ইন্টু আর, 2টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 2 ইন্টু আর হবে। তাহলে আর এর মানটা কত? 1/300 আমি বের করে ফেলছি, তাহলে এটা হবে 1/150 এত মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। এবার এটাকে ভাগ করে যে ভ্যালু আসবে সেটা দিয়ে লিখলেই হবে। তাহলে আমাদের যে এর সাপেক্ষে যে গড় বিক্রিয়া হারটা সেটা কিন্তু আমরা এইভাবে বের করলাম। এখন কেউ মিনিটকে কিন্তু সেকেন্ড হিসাবেও লিখতে পারে। তাহলে সেকেন্ড হিসাবে করলে পরে 30 মিনিটটাকে সেকেন্ড করে নিতে হবে, তাহলে এখানে পার সেকেন্ডে চলে আসবে ভ্যালুটা, তাহলে এখানে পার সেকেন্ডে আসবে। যেহেতু এখানে বলে দেওয়া নাই টাইমের এককটা কি রাখতে হবে, তোমরা মিনিটেও রাখতে পারো, সেকেন্ডেও রাখতে পারো, যেটা খুশি, দুটো ক্ষেত্রেই সঠিক হবে। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। N2 + 3H2, এখান থেকে 2NH3 তৈরি হচ্ছে। এই বিক্রিয়ায় NH3 এর উৎপন্ন হওয়ার হার দেওয়া আছে। তাহলে বলেছে N2 ও H2 এর অন্তর্হিত হওয়ার হার নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস আগে বলে নিই, যে এই যে বলেছে NH3 অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার, এটা মানে কিন্তু অ্যামোনিয়ার সাপেক্ষে বিক্রিয়া হার। অর্থাৎ আগের প্রবলেমটার ক্ষেত্রে আমরা যেরকম এর সাপেক্ষে বিক্রিয়া হার করেছিলাম, এটা ঠিক বিক্রিয়াজাত পদার্থটার সাপেক্ষে বিক্রিয়া হার। এবং এখানে পরের লাইনে বলেছে N2 আর H2 এর অন্তর্হিত হওয়ার হার নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? N2 এর সাপেক্ষে বিক্রিয়া হার এবং H2 এর সাপেক্ষে বিক্রিয়া হার। তাহলে আমরা আগে রিলেশনটা লিখে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তাহলে আমরা বিক্রিয়া হারের সমীকরণটা লিখে নিয়েছি। আমি এখানে তাৎক্ষণিক বিক্রিয়া হার হিসাবে লিখলাম, কারণ এখানে কোথাও বলে দেওয়া নাই যে গড় বিক্রিয়া হার হিসাবে করতে হবে, তাই তোমরা তাৎক্ষণিকেও লিখতে পারো বা গড় বিক্রিয়া হারেও লিখতে পারো। তো যাই হোক, তো এবার আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে, দেওয়া আছে কোনটা? NH3 উৎপন্ন হওয়ার হার দেওয়া আছে, মানে NH3 সাপেক্ষে বিক্রিয়া হার দেওয়া আছে। তাহলে NH3 সাপেক্ষে বিক্রিয়া হারটা এরকম, এটা যেহেতু বিক্রিয়াজাত আমি প্লাস দিয়ে রাখলাম, তাহলে এটা হচ্ছে NH3 সাপেক্ষে বিক্রিয়া হার, NH3 উৎপন্ন হওয়ার হার। সেটা কত দেওয়া আছে? 9.6 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বের করতে হবে কোনটা? বের করতে হবে -dN2 dt। খেয়াল করে দেখো, এখানে 3 কিন্তু আমি লিখিনি, কারণ N2 এর সাপেক্ষে বিক্রিয়া হার বের করতে হবে, অর্থাৎ N2 অন্তর্হিত হওয়ার হার বের করতে হবে। এটা আমাদেরকে বের করতে হবে, এবং তার সাথে বের করতে হবে d - d H2 dt। এই দুটো ভ্যালু আমাকে বের করতে হবে, অর্থাৎ N2 এর সাপেক্ষে বিক্রিয়া হার এবং H2 এর সাপেক্ষে বিক্রিয়া হার। তাহলে আমাদের কাছে যে ইকুয়েশনটা আছে সেখান থেকে কিন্তু আমরা বের করে নিতে পারি। কিভাবে? দেখো, এখানে NH3 এর সাপেক্ষে বিক্রিয়া হারটা দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখলাম 1/2 × 9.6 × 10⁻³ তাহলে কত আসবে? আসবে 4.8 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা কি বেরোলো? এখানে যে আর এর ভ্যালুটা এটা বের করলাম 4.8 × 10⁻³, এটা হচ্ছে সামগ্রিক বিক্রিয়া হার, সামগ্রিক বিক্রিয়া হার। তাহলে আমরা NH3 এর উৎপন্ন হওয়ার হারটাকে ব্যবহার করে সামগ্রিক বিক্রিয়া হার বের করে ফেললাম। এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে -dN2 dt বের করব। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আর এর সাথে -dN2 dt সম্পর্ক কিরকম এখান থেকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি বলতে পারি যে -dN2 dt ইকুয়ালস টু আর, ইকুয়ালস টু আমি বলতে পারি আর, এবং আর এর ভ্যালুটা কত বেরোলো? 4.8 10⁻³ তাহলে আমরা এইভাবে লিখে দিলাম মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এবার DH2 -dH2 dt কিভাবে বের করব? এখানে খেয়াল করে দেখো যে -dH2 dt এর সাথে আর এর কেমন সম্পর্ক আছে, এই যে এরকম সম্পর্ক আছে, অর্থাৎ -dH2 3dt ডিভাইডেড বাই 3dt ইকুয়ালস টু আর। তাহলে -dH2 dt কত হবে? -dH2 dt হবে 3R, তাই হবে না? 3টার সামনে যাবে, 3R হবে। তাহলে আমি এখানে লিখে দেবো 3R। তাহলে 3 × R এর ভ্যালুটা তো আমরা জানি 4.8 × 10⁻³ তাহলে 3 × 24 3 × 12 13 14, তাহলে 14.4 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে কত সহজে অঙ্কটা হয়ে গেল। এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। এখানে আছে 4A + B চিহ্ন দিয়ে CC + DD। এই বিক্রিয়ায় A ও B অন্তর্হিত হওয়ার হার যথাক্রমে 0.064 ও 0.08 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। C ও D উৎপন্ন হওয়ার হার যথাক্রমে 0.064
ও 0.096 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হলে বি, সি ও ডি এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগে হার সমীকরণটা লিখে নিই। R equals to minus dA 4 dt equals to minus dB B dt equals to plus dC C dt equals to plus dd d dt। এবার এখানে বলে দিয়েছে কিন্তু সি আর ডি উৎপন্ন হওয়ার হার, উৎপন্ন হওয়ার হার মানে সি ও ডি এর সাপেক্ষে বিক্রিয়া হার, অর্থাৎ প্লাস ডিসি ডিটি এই ভ্যালুটা দেওয়া আছে 0.064 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এবং ডি এর ক্ষেত্রে বলে দেওয়া আছে ডি এর সাপেক্ষে বিক্রিয়া হারটা দেওয়া আছে ডিডি ডিটি 0.096 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এবার আমাদেরকে বি সি ডি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু আর এর মান পেয়ে যাব, তাই না? এই যে আর এর সাথে ডিসি সিডিটির সম্পর্ক আমরা জানি, তাহলে লিখে নিই এটা আর ইকুয়ালস টু ডিসি সি ডিটি। অতএব আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু 1/c, আচ্ছা ডিসি ডিটির মানটা দেওয়া আছে 0.064। আবার আমরা এই যে আর এর সাথে ডি এর গাঢ়ত্বের একটা রিলেশন পেয়ে যাচ্ছি আগে থেকেই, তাহলে আর ইকুয়ালস টু ডিডি ডি ডিটি। তাহলে ডিডি ডিটির ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো 1/d ইন্টু 0.096। আবার দেখো এখানে এ এবং বি এর সাপেক্ষে বিক্রিয়া হারটাও দেওয়া আছে, তাহলে আমরা মাইনাস এভাবে লিখে নিতে পারি মাইনাস ডিএ ডিটি ইকুয়ালস টু 0.064 মাইনাস ডিবি ডিটি ইকুয়ালস টু 0.08। তাহলে এবার আর এর সাথে যে রিলেশনটা আছে এ আর বি এর ক্ষেত্রে আমরা সেই রিলেশন ধরেও লিখে নিতে পারি এখানটায়। তাহলে আমি লিখি এই যে আর এর সাথে দেখো এর একটা সম্পর্ক আছে, তাহলে আমি লিখবো আর ইকুয়ালস টু 1/4, এই যে মাইনাস ডিএডিটির ভ্যালুটা কিন্তু দেওয়া আছে 0.064, তাহলে বসিয়ে দিলাম 0.064। তাহলে 0.064 কিন্তু আমরা বসিয়ে দিতে পারছি। আবার দেখো বি এর সাথেও একটা সম্পর্ক আছে এখানটায়, তাহলে আমি এটাকে বসিয়ে দেবো, কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা আমরা এভাবে লিখতে পারি আর ইকুয়ালস টু, এখানে লিখবো 1/b ইন্টু মাইনাস ডিবিডিটির ভ্যালু দেওয়া আছে, তাহলে 0.08। তাহলে এই যে আমরা আর এর চারটি ভ্যালু পেয়ে যাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা বি সি ডি এর মান নির্ণয় করে ফেলতে পারবো। কিভাবে দেখে নিই। তাহলে দেখো যে এখানে দেখো প্রথম যে আমরা আর এর একটা ভ্যালু পেয়েছি, তা আর ইকুয়ালস টু আমরা এখান থেকে লিখে ফেলতে পারি 0.064/4 ইকুয়ালস টু, আমি এখান থেকে বি এর ভ্যালুটাকেও লিখতে পারি 0.08 ডিভাইডেড বাই বি, কারণ এই দুটো তো একই আর এর মানকে নির্দেশ করছে, তাহলে এই দুটো সমান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা বি ইকুয়ালস টু কি লেখা যায় 0.08 ইন্টু 4/0.064, তাহলে এর মান কত হবে? তাহলে এখানে হচ্ছে কাটাকাটি করলে আমরা দেখতে পাবো এখানে বি এর মানটা 5 আসবে, তাহলে বি ইকুয়ালস টু 5 আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এবার সি এর ভ্যালু বের করব। তাহলে সি এর ভ্যালুটার সাথে রিলেশন কি ছিল, আমি এই দুটো ভ্যালুকে নিয়ে চিন্তা করি। তাহলে এখানে করি 1/c
into 0.064 equals to 1/4 into 0.064. তাহলে এই দিকটা বাদ চলে গেল, কাটাকাটি হয়ে গেল, c equals to 4. তাহলে c এর মান আমরা 4 পাচ্ছি। এবার আমরা বের করব d এর মান। তাহলে d এর ভ্যালুটা এখানে ছিল, d এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। d এর ভ্যালুর সাথে আমরা আবার এই যে এখানে যে ভ্যালুটা আছে আর এর যে ইকুয়েশনটা আছে এইটাকে ইকুয়েট করব। তাহলে 1/d into 0.096 equals to 1/4 into 0.064. Therefore d equals to কত হবে কাটাকাটি করে নাও। তাহলে d equals to আমরা যদি ইকুয়েট করি আমরা দেখব যে এই ভ্যালুটা হবে 6। তাহলে d এর ভ্যালুটা 6 পাচ্ছি। তাহলে আমরা সলভ করে ফেললাম, b এবং c এবং d এর মান পেয়ে গেলাম। আচ্ছা, আমরা পরের প্রবলেমে চলে আসি। a থেকে bb হচ্ছে এরকম একটি বিক্রিয়ায় কোনো একটি মুহূর্তে এর অন্তরিত হওয়ার হার x, b উৎপন্ন হওয়ার হার 1.5x। a আর b এর মধ্যে সম্পর্ক কি? তাহলে আমরা r এর ইকুয়েশনটা লিখে নিই, মাইনাস dA a dt equals to প্লাস dB b dt। এবার দেওয়া আছে কি, এর সাপেক্ষে বিক্রিয়া হার দেওয়া আছে মাইনাস dA dt দেওয়া আছে x, আর মাইনাস dB dt মানে b উৎপন্ন হওয়ার হার মানেই b এর সাপেক্ষে বিক্রিয়া হার, সরি এটা প্লাস হবে। তাহলে প্লাস dB dt দেওয়া আছে 1.5x। তাহলে আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা থেকে আমরা কিন্তু লিখে নিতে পারি যে মাইনাস dA dt এর ভ্যালুটা দেখো দেওয়া আছে, x দেওয়া আছে। তাহলে এই যে মাইনাস dA dt এর যে ভ্যালুটা তার জায়গায় আমরা x লিখতে পারি, তাহলে x/a। আর প্লাস dB dt এর ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, সেটা 1.5x। তাহলে আমরা লিখতে পারি 1.5x/b। তাহলে x দুদিক থেকে কেটে গেল, তাহলে b equals to 1.5a। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2b equals to 3a, অর্থাৎ আমরা লিখতে পারি 3a equals to 2b। এটাই আমাদের সম্পর্ক a এবং b এর মধ্যে। আমরা পরের প্রবলেমে চলে এসেছি। বলেছে যদি এই বিক্রিয়াটির ক্ষেত্রে যেখানে x y z পূর্ণ সংখ্যা এরকম একটা সমীকরণ দেওয়া থাকে, তবে x y ও z এর মান নির্ণয় করো। তাহলে কি করে করব দেখো, আমরা r equals to আগে লিখে নিই এই সমীকরণটা থেকে, r equals to minus dA x dt equals to minus dB y dt equals to plus dc z dt। তো এটা আগে আমরা লিখে নিলাম। এবার আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে একটু ভাবি আমরা। এখানে 1.5 আকারে দেওয়া আছে, আমি আবার সমীকরণটা একটু লিখে নিচ্ছি, মাইনাস dA dt equals to minus dB dt equals to 1.5 কে ভাঙালে কি হবে, 15, নিচে 10 আসবে, কাটাকাটি করলে হবে 3 এর 2 dc dt। তা এবার আমি যদি এই গোটা সমীকরণটাকে যদি 1 এর 3 দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস dA 3 dt মাইনাস dB 3 dt equals to dc 2 dt। কি গুণ করলাম, 1 এর 3 দ্বারা গুণ করে। আচ্ছা, গুণটা করলাম কেন? গুণটা করলাম তাহলে পূর্ণ সংখ্যায় চলে আসবে। এখানে তো 1.5 ছিল, সেটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসার জন্য উপরে 3টাকে তুলে দিলাম। তাহলে এইবার আমরা এই যে আমাদের জেনারেল যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটার সাথে যদি এই ইকুয়েশনটাকে আমরা তুলনা করি তবে কি পাবো, এখানে x আছে, এখানে 3 আছে, তাহলে আমরা পেয়ে যাব x equals to 3। এখানে y আছে, এখানে 3 আছে, তাহলে আমরা পেয়ে যাব y equals to 3। এখানে z আছে, এখানে 2 আছে, তাহলে আমরা পেয়ে যাব z equals to 2। তাহলে আমরা বের করে ফেলতে পারলাম যে x এর মান 3, y এর মানও 3, z এখানটায় 2। এখানে দেখো বলাই ছিল উভয়ই পূর্ণ সংখ্যা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো। এর পরের যে পর্বগুলি নিয়ে আমরা আলোচনা করব তাতে পরবর্তী যে রাসায়নিক গতিবিদ্যার বিভিন্ন অংশ আছে সেগুলো নিয়ে আমরা খুব এলাবোরেটলি ডিসকাস করব। ঠিক আছে।